আসসালামু আলাইকুম সকলকে। ওয়েলকাম টু পলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ম্যাথামেটিক্স 2 এর প্রথম অধ্যায় নিয়ে। এটি মূলত ম্যাথামেটিক্স 2 এর প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্ট। আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম ভগ্নাংশ কি, ভগ্নাংশের প্রকারভেদ, আংশিক ভগ্নাংশ এবং আংশিক ভগ্নাংশের একটি উদাহরণ সহ দেখেছিলাম। এই পর্বে আমরা আলোচনা করব আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আংশিক ভগ্নাংশ সংশ্লিষ্ট যে সকল ম্যাথমেটিক্যাল টার্মস আছে এগুলোর সমাধানের ক্ষেত্রে যে সকল নিয়ম অনুসরণ করতে হয় আমরা সে সকল নিয়ম সম্পর্কে জানবো আজকে। নিয়ম বলতে কোনগুলোকে বোঝাচ্ছি? নিয়ম বলতে এখানে মূলত আমি মিন করতেছি যে একটি আংশিক ভগ্নাংশ যদি তোমাকে রূপান্তর করতে বলে একটি ভগ্নাংশকে, তুমি কি দেখে আসলে মানে হরের কীরকম অবস্থা দেখে তুমি আংশিক ভগ্নাংশের রূপটা কীরকম দিবা, এগুলোকে মিন করতেছি। তো ঠিক আছে, আমরা এখন নিয়মে যাব। ওকে, তো দেখো, প্রথমেই আমি যে নিয়মটি লিখব তা হচ্ছে যদি তুমি দেখো যে একটা আংশিক ভগ্নাংশের হরের অবস্থা এরকম, এখানে কয়টি চলক আছে দেখো দেখি। এক্স এখানে আছে, এখানেও আছে। তার মানে এটাকে দুইটি চলকে আমরা কিন্তু এখানে আমরা দুইটি চলক পাচ্ছি। তো কিভাবে আমরা এটি লিখব আগেই তো দেখিয়েছিলাম উদাহরণে। দেখো এখানে আমরা উপরে লবের জায়গায় কনস্ট্যান্ট নিব, নিচে একটি চলক নিলাম এক্স, এবং যেহেতু যোগফল রূপে প্রকাশ করতে হবে তাই আমরা যোগ তখন আমরা এভাবে প্রকাশ করব আংশিক ভগ্নাংশ রূপে। ওকে, মনে থাকবে যদি হরের অবস্থা তোমার এরকম হয় তাহলে খুব সিম্পলি তুমি এভাবে করবে। ওকে, এবার যদি হরের অবস্থা অন্যরকম হয়, দেখো আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে তোমার মূল ফোকাস থাকবে কিন্তু হরের দিকে। ওকে, এটি ভালোভাবে মনে রাখবে, ঠিক আছে? যদি এবার দেখো যে একটি ভগ্নাংশ, এবার যদি দেখো একটি ভগ্নাংশ এরূপ দেয়া আছে যেখানে হরে এক্স আছে এবং এক্স মাইনাস টু হোল স্কোয়ার দেওয়া আছে, তাহলে তুমি কি করবে? দেখো এখানে কিন্তু স্কোয়ার ছিল না, এখানে কিন্তু স্কোয়ার আছে। তাহলে কি করব? আমরা ইকুইভ্যালেন্ট চিহ্ন দিলাম। এখন কি করব? আগের মতোই, তবে একটু পার্থক্য। তো দেখো, যদি আমরা হরে দেখি স্কোয়ার আছে, এখানে স্কোয়ার না থেকে যদি কিউব থাকতো তাহলে কি করতে? আগে বলি স্কোয়ার থাকলে কি করতে হবে। স্কোয়ার থাকলে তোমার প্রথম চলকে এভাবে আগে লিখবা, দেন অন্য একটি ধ্রুবক নিবা উপরে লবের ক্ষেত্রে, আর নিচে এটাই লিখবা। এটাই লিখবা। তারপর এই যেটা আছে স্কোয়ার সংবলিত হর, এটা আর একটা ধ্রুবক নিয়ে লবের ক্ষেত্রে নিচে হর হিসাবে এটা যোগফল রূপে লিখে দেবা। ওকে, এখন যদি এখানে কিউব থাকতো তাহলে কি করতাম? দেখো এখানে মূলত আমি যেভাবে নিয়েছি, এখানে টু থাকার মানে হচ্ছে, স্কোয়ার থাকা মানে হচ্ছে অর্থাৎ টু আছে, তাই তো? এখানে আমি কিন্তু ওয়ান নিয়েছি আগে। এখানে ওয়ান নিয়েছি, তারপর এখানে আমি টুটা নিয়েছি। এখন যদি এখানে কিউব থাকতো, মনে করো যদি এভাবে থাকতো তাহলে কি করতাম? আগেরটার মতোই সেম, তবে একটু খালি পার্থক্য আছে। আগেরটার থেকে এখানে একটু পার্থক্য দেখতে পাচ্ছ কি? না, সেরকম কোনো পার্থক্য নেই। এখানে শুধু কিউব থাকার কারণে দেখো আমরা পূর্বের ন্যায় করেছি। এখানে মূলত হচ্ছে তোমার ওয়ান পাওয়ার আসছে, তারপর টু পাওয়ার, তারপর থ্রি পাওয়ার, যেই পর্যন্ত তোমার পাওয়ারটা আছে, মানে এখানে থ্রি পর্যন্ত পাওয়ার আছে, তো ওই পর্যন্ত যাবে ধারাবাহিকভাবে আগে। মূলত এভাবেই এটা। এবার আসবো আমরা 3 নম্বর নিয়ম নিয়ে। এবার যদি তুমি দেখো যে এই যে এখানে যে তুমি স্কোয়ারটা দেখেছো, এখন এই স্কোয়ারটা যে তুমি দেখেছো আগে এখানে ছিল, বাইরে ছিল, হোল স্কোয়ার রূপে ছিল, কিন্তু এখন দেখো এটা এক্স এর উপরে চলে গেছে। তাহলে আমরা এখন কি করব?
তাহলে দেখি আগেরটার মতোই করব না, এবার আমরা করব আর একভাবে এটা। কিভাবে? দেখো, দেন আমরা এই হরটা এখানে লিখে নিলাম। এখন আমরা ওর লবে কি লিখবো? লবে কি বি দেবো? মোটেই না। লবে তোমার বি এর সাথে এই এক্স চলকটা গুণ করে দিতে হবে, প্লাস পরবর্তী যে ধ্রুবকটা আসে, বি এর পরে কোন ধ্রুবক আসে আমাদের? সি। এই সি ধ্রুবকটা নিতে হবে এভাবেই। এবার আমরা কথা বলবো নিয়ম নম্বর 4 নিয়ে। 4 নম্বরে কি নিয়ম? দেখো, যদি তোমার যদি তোমার মিডিল টার্ম দেয়া থাকে, যেমন কি হরের জায়গায় যদি মিডিল টার্ম দেয়া থাকে, দেখো যদি হরের জায়গায় তোমার মিডিল টার্ম দেয়া থাকে, তাহলে তুমি কি করবা? দেখো এখানে হরে কি একটি মিডিল টার্ম দেওয়া আছে না? এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 18, একটি মিডিল টার্ম কিন্তু এটি, হ্যাঁ, যার সমাধান আমাদের আগে করে নিতে হবে। দেন আমরা লিখব তার আংশিক ভগ্নাংশের রূপটি। তো এখানে সমান সমান দিলাম, কেননা আমি আগে মিডল টার্মটি সমাধান করতে যাচ্ছি। কেননা আমাদের চলকগুলোর গুণফল রূপ লাগবে, যেমন এখানে প্রতিটাতে কিন্তু হরগুলো গুণ রূপে আছে, দেখো তো গুণফল রূপে আছে না, প্রতিটি গুণ অবস্থায় আছে। তো এটি মিডল টার্মটি সম্পূর্ণ, মিডল টার্মটি যদি আমরা সলভ করি তাহলে কি আসবে? মূলত এখানে আসবে, তোমরা করে নিতে পারবো অবশ্যই, তবে আমি ডিরেক্ট লিখে দিচ্ছি যে এখানে সমাধান আসবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 9, এটি আসবে। এখন এটির সমান সমান আমরা, সমান নয়, ইকুইভ্যালেন্ট চিহ্ন দিয়ে, অভেদ চিহ্ন দিয়ে এখন এটির আংশিক ভগ্নাংশের রূপটি আমরা লিখতে পারবো। তো কি হবে তাহলে আংশিক ভগ্নাংশের রূপটি? দেখো তাহলে এর আংশিক ভগ্নাংশ আমরা এভাবে লিখবো, আগে মিডল টার্ম যদি থাকে তাহলে হরে, তাহলে মিডল টার্মটি আগে আমরা সলভ করে নেব। দেন আমরা এর আংশিক ভগ্নাংশের রূপটি দেব। ঠিক আছে, মনে থাকবে? তো এবার আমরা আলোচনা করব নিয়ম নম্বর 5 নিয়ে। দেখো, এটা 5 নম্বর নিয়মটা সেরকম কোনো আহামরি নিয়ম নয়, এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে অবশ্য। যদি তোমাদের দেয়া থাকে এরকম, দেখো যদি তোমাদের একটি ভগ্নাংশ দিয়ে থাকে যার হর আছে এক্স প্লাস 2, এক্স প্লাস 2 যে থাকতে হবে এমন বাধ্যবাধকতা নেই, যদি এই শেপে থাকে আর কি। দেখো যদি তোমাদের এই শেপে থাকে যেখানে এক্স স্কোয়ার আছে, এই যে এটার মতো, কি তাহলে কি আমরা এভাবে করব? মোটেই না। যদি এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 থাকে, দেখো এখানে কিন্তু স্কোয়ার ব্যবহার করা যায়, যদি এখানে 4 থাকতো তাহলেও কিন্তু 2 এর উপর স্কোয়ার আমরা ব্যবহার করতে পারতাম। দেন আমরা কি করতে পারতাম? এখানে একটি সূত্র এসে যেত, সূত্রটি কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এসে যেত। কাজেই আমরা আগে ওই সূত্রটি আগে লিখে নেব। দেখো তখন কিন্তু এই শেপে আসে, এখানে কিন্তু আমি সমান সমান চিহ্ন দিয়েছি আগে। এটা কিন্তু এর আংশিক ভগ্নাংশ নয়। এখন আমরা এর আংশিক ভগ্নাংশ লিখতে পারবো না? অবভিয়াসলি পারবো। দেখো তাহলে আংশিক ভগ্নাংশ কি হবে? দেখো তখন এর আংশিক ভগ্নাংশ কি হবে? এ ডিভাইডেড এক্স প্লাস 2, বি ডিভাইডেড এক্স প্লাস 1 এবং প্লাস সি ডিভাইডেড এক্স মাইনাস 1 হবে। বোঝা গেল? কাজেই স্কোয়ার দেখেই যে এইরকম এই শেপে যে তুমি দেবা এমন কোনো কিন্তু কথা নেই। তো এই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, মূলত স্টুডেন্টরা এগুলোতেই বেশি ভুল করে। তো আশা করি তুমি সচেতনতা অবলম্বন করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব 6 নম্বর নিয়ম নিয়ে। যদি তোমার দেয়া থাকে এরকম শেপে, দেখো 3 নম্বরে তোমরা কি দেখেছো? এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এভাবে দেখছিলে, কিন্তু স্কোয়ার কিন্তু ওখানে ছিল না। তো এখন আমরা দেখতেছি এখানে স্কোয়ার হোল স্কোয়ারও দেয়া আছে। তো এর আংশিক ভগ্নাংশের রূপটা কীরকম হবে? দেখো এর আংশিক ভগ্নাংশের রূপটা হবে এরকম। দেখো এখানে কিন্তু আমি এখন বি নেব না। কেন? কেননা এখানে আমরা এটুকুর কাজ করতেছি যে স্কোয়ার থাকলে
ভেতরে যদি স্কোয়ার থাকে তাহলে আমি তার ক্ষেত্রে কি করেছিলাম, ধ্রুবকের সাথে চলক গুণ এবং পরবর্তী চলক যোগ। হুম এটুকুর ভেতরের কাজটুকু তো আমরা করে ফেললাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন উপরে কি দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে, তো আমরা কি লিখবো, দেখো এখন এখানে কিন্তু আমরা এই যে এর উপরে কিন্তু ওয়ান আছে, এটার কাজও হয়েছে, প্লাস এখানে আমরা স্কোয়ার থাকার ফলে আমরা যেভাবে করি এটাও কিন্তু হয়ে গেছে। এবং এখানে এখন পরবর্তীতে আমরা যে এখানে তো ওয়ান আছে, এখানে আমরা টু, অর্থাৎ এর লিমিট কিন্তু টু পর্যন্তই, মানে স্কোয়ার পর্যন্তই, তাই আমরা স্কোয়ার পর্যন্ত গিয়ে ক্ষান্ত হলাম। এবং লবে কি নিলাম, দেখো সি এর পরবর্তী ধ্রুবক কি ডি, ওই লবের সাথে আবার তুমি এক্স এর গুণ করেছি প্লাস, এবং পরবর্তী যে ধ্রুবক ই আমরা নিয়েছি। এবার আমরা আলোচনা করব 7 নম্বর নিয়ম নিয়ে। 7 নম্বর নিয়মটা কি, দেখো আমি যে প্রথম পার্টে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ সম্বন্ধে আমি জানিয়েছিলাম। তো প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ সম্বন্ধে জানানোর রিজনটা মূলত এই 7 নম্বর নিয়মটি। তো দেখা যাক কি এই 7 নম্বর নিয়ম। যদি তোমার এরকমভাবে দেয়া থাকে যে এক্স কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, দেখো এখানে হরের দিকে তাকাও, তুমি এখন কি করবা, লবের দিকে তাকানোর প্রয়োজনীয়তা ছিল না, আমি বলেছি। কি করবা দেখো দেখি, এখানে কি আছে, এটা আমরা কিভাবে করব, ইকুইভ্যালেন্ট চিহ্ন দিয়ে এ ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস বি ডিভাইডেড এক্স মাইনাস টু প্লাস সি ডিভাইডেড এক্স মাইনাস থ্রি, এভাবে লিখবো, তাই তো? হ্যাঁ, অনেকটা সেরকমই, তবে একটু পার্থক্য আছে। কেন বলছি পার্থক্য আছে, দেখতে পাবা, দাঁড়াও। দেখো আমরা কিন্তু আগের নিয়ম অনুসারে এটা করেছি। কি করেছি, এ ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড এক্স মাইনাস টু প্লাস সি ডিভাইডেড এক্স মাইনাস থ্রি, হরগুলোকে আমরা যোগফল রূপে এখানে লিখেছি, আংশিক ভগ্নাংশের একটি রূপ দিয়েছি। কিন্তু দেখো গত যে আমরা নিয়মগুলো দেখেছি, এগুলো প্রত্যেকটাই ছিল তোমার প্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, দেখো এখানে কি এক্স ইন্টু এক্স, এটা গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার, মানে এখানে কিন্তু তোমার টু আসতেছে এক্সের উপরে। আর এখানে থাকতেছে ওয়ান। তো নিচে হর যদি বড় হয় তাহলে কি হয়, হর বড় হলে মূলত সেটি হয় প্রকৃত ভগ্নাংশ। আর যদি হর ছোট হয় বা হর যদি সমানও হয়, লব এবং হর যদি সমানও হয় তাহলেও কিন্তু হয় অপ্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, দেখো এই 2 নম্বর নিয়মের ক্ষেত্রে দেখো উপরে আছে শুধু এক্স এবং নিচে কি আছে, এক্স এর সাথে গুণ অবস্থায় আছে না, এক্স স্কোয়ার আসে, কিন্তু স্কোয়ার আসে, অর্থাৎ টু আসে উপরে, অর্থাৎ টু আসে উপরে, আর এখানে এক্সের উপরে থাকে ওয়ান। তাহলে কি হচ্ছে, এটিও কিন্তু একটি প্রকৃত ভগ্নাংশ। কিন্তু তুমি যদি এই নিয়মটি দেখো, তাহলে দেখো দেখি এখানে কি আছে, 3টা এক্স আছে, এই 3টাই কি গুণ অবস্থায় আছে না, আমরা যদি 3টা এক্স গুণ করি তাহলে আমরা কি পাবো, তাহলে মূলত আমরা পাবো এক্স কিউব, তাই তো? দেখো এক্স কিউব উপরেও আছে, এক্স কিউব যদি নিচেও আসে তাহলে সেটি কি হচ্ছে, তাহলে কিন্তু লব এবং হর সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ 3/3 এসে যাচ্ছে। এখানে এই এক্স চলকের গুণটা কিন্তু তোমাকে বুঝতে হবে। আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে প্রকৃত এবং অপ্রকৃত নির্বাচন করবা তুমি এক্স চলকের উপরের যে ঘাত আছে সেটি দিয়ে। তো দেখো তাহলে এটি কি ভগ্নাংশ হয়ে যাচ্ছে, এটি কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাচ্ছে। আর পূর্বে তুমি যেগুলো করেছো সেগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশের উদাহরণ ছিল। তো এখানে শুধু তেমন পার্থক্য নেই, স্বাভাবিক আগের মতোই আছে, তবে একটু শুধু পার্থক্য আছে, যদি ভগ্নাংশটি অপ্রকৃত হয় তাহলে এর আংশিক ভগ্নাংশের রূপের ক্ষেত্রে তুমি সামনে একটা ওয়ান যোগ করে দেবা। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে 7টি যে নিয়ম আমি লিখে দিলাম এখানে 1 থেকে 5 পর্যন্ত, এবং এখানে 6 এবং 7 পর্যন্ত 7টি যে আমি নিয়ম লিখে দিলাম, আশা করি এই নিয়মগুলি তোমরা চর্চা করবে, এবং এই 7টি নিয়ম যদি তোমরা চর্চা করতে পারো আশা করি ম্যাথমেটিক্স 2 এর প্রথম অধ্যায়ে আংশিক ভগ্নাংশ তোমাদের জন্য কোনো সমস্যা করবে না।
ইনশাআল্লাহ খুব শীঘ্রই পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।